মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আপনি যে আমার চেয়ে সিনেমা বেশি বোঝেন চক্রধর বাবু, তার কোনো প্রমাণ আছে? কি বলতে চাইছেন আপনি? কটা গল্প লিখে নিজেকে সর্বজ্ঞ ভাবতে শুরু করে দিয়েছেন তো। অন্তত আপনার মতো না জেনে সব জানতা হবার ভান করি না আমি। হে ছবি তুমি করো করো, তোমার সিতারা এখন বুলন্দ, হ্যাঁ একদম বুলন্দ। গোস্তাকি মাফ করবেন, ফাউন্টেন পেনের সঙ্গে ঝগড়া করে চাকরি ছেড়ে দিয়ে এসেছি। চন্দনা দেবীর হাড়ি হাটের মাঝখানে ভেঙে এসেছি। এইবার আপনি আমার একটা ব্যবস্থা করুন। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত রোম্যান্টিক তথা সামাজিক উপন্যাস ছায়াপথিক। গল্পটি নেওয়া হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু অমনিবাস অষ্টম খণ্ড থেকে। গল্পটির প্রথম প্রকাশ ১৩৫৬ বঙ্গাব্দ অর্থাৎ ইংরেজির ১৯৪৯ সালে। আজ শুনবেন চতুর্থ পর্ব। রুস্তমজি সোমনাথকে বলেছিলেন কাজ শুরু হতে এখনো মাস খানেক দেরি আছে। তবু সোমনাথ রোজই রুস্তমজির স্টুডিওতে যাতায়াত করতে লাগল। বৃদ্ধ তাকে প্রায়ই নিজের অফিস ঘরে ডেকে নিয়ে গল্পগুজব করেন। তার সঙ্গে সোমনাথের ঘনিষ্ঠতা বেশ গভীর হয়ে উঠল। স্টুডিওর কয়েকজন বিশেষ কর্মচারীর সাথেও আলাপ হল সোমনাথের। দিগম্বর শম্ভুলিঙ্গ তাদের মধ্যে একজন। তিনি স্টুডিওর খাজাঞ্চি ও হিসেবরক্ষক। এই দক্ষিণ ভারতীয় ভদ্রলোক অর্থনৈতিক ব্যাপারে অত্যন্ত পোক্ত, কিন্তু জন্ম থেকে তেঁতুল গোলা রসম খেয়ে বোধহয় তাঁর শরীর ও মন একেবারে টকে গিয়েছিল। এমনকি তার চেহারাটাও তেঁতুল ফলের মতো বেঁকে গেছে। সোমনাথের সঙ্গে প্রথম আলাপের দিনই তিনি ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, আপনি তো ভাগ্যবান লোক মশাই, এই বয়সেই ১০০০ টাকা মাইনে পেয়ে গেলেন। আর আমি এখানে ১১ বছর কাজ করছি, আর আমার মাইনে মোটে ৬০০ টাকা। সবই ভাগ্য। যাজ্ঞা, আপনাকে অভিনন্দন। ধন্যবাদ দিগম্বরজি। একদিন শম্ভুলিঙ্গ প্রসঙ্গে রুস্তমজি হাসতে হাসতে সোমনাথকে বললেন, শম্ভুলিঙ্গা একদম খাঁটি লোক, পরের পয়সা ওর কাছে হারাম। কিন্তু লোকটা সুখী হবার ফন্দি জানে না। ওকে যদি গলা টিপে দুপেগ মদ গিলিয়ে দিতে পারতাম তাহলে হয়তো। সে কি করে সম্ভব? মদ কি তিনি ছুঁয়ে দেখবেন? আহা, ওইখানেই তো সমস্যা। মদও তার কাছে পরধনের মতোই, যাকে বলে একেবারে অচ্ছুত। তাই তো তাকে সুখী করা কোনো মানুষের সাধ্য নয়। এর ঠিক বিপরীত চরিত্র চক্রধর রায়। লোকটা লাহোরের পাঞ্জাবি এবং ছবির পরিচালক বলে নিজের পরিচয় দিয়ে থাকে। সে সম্প্রতি রুস্তমজির কয়েকটা ছবি পরিচালনা করেছে। এমন উদ্ধত, দাম্ভিক এবং নিজেকে নিয়ে মত্ত থাকা ব্যক্তি খুব কম দেখা যায়। নিজের প্রশংসা ও পরের নিন্দে ছাড়া তার মুখে আর কোনো কথা নেই। ভদ্র সমাজে হলে এমন লোককে কেউ পাত্তাই দিত না, কিন্তু সিনেমা রাজ্যে নিজের ঢাক যে যত জোরে পেটাতে পারে তার কদর তত বেশি। তাই চক্রধর রায় সিনেমা জগতে গুণী ব্যক্তি হিসেবে পরিচয় পেয়েছিলেন। প্রথম পরিচয়ে সোমনাথ বুঝে গেছিল যে চক্রধর রায়ের সঙ্গে তার পোষাবে না, কিন্তু সে রুস্তমজির পছন্দের লোক এবং সোমনাথের আগামী দিনের পরিচালক। ফলে যা হবার হবে ভেবে নিয়ে সোমনাথ মনের অস্বস্তিটাকে দূরে সরিয়ে রেখেছে। তৃতীয় যে ব্যক্তির সঙ্গে সোমনাথের পরিচয় হল তিনি লেখক ইন্দু রায়। সোমনাথ লক্ষ্য করেছিল একজন কোট প্যান্ট পরা মাঝবয়সী ভদ্রলোক মাঝে মাঝেই এসে স্টুডিওর ওয়েটিং রুমে বসে থাকেন, তারপর রুস্তমজির সঙ্গে দেখা করে চলে যান। তাকে দেখলে একটু কড়া মেজাজের মানুষ বলেই মনে হয়। কারো সাথে যেচে কথা বলেন না,
বরং উনি যে আর 5 জনের চেয়ে আলাদা এই ভাবটা নিজের আচার ব্যবহারে এমনভাবে ফুটিয়ে তোলেন যে সহজে কেউ তার দিকে ঘেঁষতে সাহস পায় না। আচ্ছা রুসি বাবা, ওয়েটিং রুমে ওই যে ভদ্রলোক বসে আছেন কোট প্যান্ট পরা, তিনি কে? মাঝে মাঝেই আসেন দেখি, আর শুধু আপনার সঙ্গে কথা বলেই চলে যান, অন্য কারুর সাথে কথাই বলেন না। আরে তোমাকে লেখক ইন্দু রায়ের কথা বলেছিলাম না, উনি হলেন সেই ইন্দু রায়। বলেন কি, ইনি সেই বিখ্যাত লেখক ইন্দু রায়? তবে আমি যাই, গিয়ে একটু আলাপ করে আসি ওনার সাথে। যাচ্ছ যাও, কিন্তু সাবধানে কথা বলো, ভদ্রলোক খুব মেজাজি কিন্তু। সেটা ওনাকে দেখেই আন্দাজ করা যায়। যাই হোক, দেখি আলাপ করে। ইন্দুবাবু যেখানে বসেছিলেন সোমনাথ ধীর পায়ে সেখানে গিয়ে তাঁর সামনে দাঁড়ালো, হাত জোর করে বলল, নমস্কার, আমি সোমনাথ। আপনি প্রখ্যাত লেখক ইন্দু রায়? একটু কথা বলা যাবে আপনার সাথে? হ্যাঁ বলুন। আমি কি এখানে একটু বসতে পারি? আপনার ইচ্ছে হলে বসতে পারেন, আমার অসুবিধে নেই। সোমনাথ খুব আগ্রহী হয়ে তাঁর সঙ্গে কথাবার্তা এগিয়ে নিয়ে চলল। ইন্দুবাবু প্রথম দিকে একটু গম্ভীর হয়ে রইলেন, কিন্তু ধীরে ধীরে তার মনের বন্ধ দরজা সোমনাথের সামনে খুলে দিলেন। সোমনাথ দেখল ইন্দুবাবু আসলে বেশ মিশুকে এবং রসিক লোক, কিন্তু কোনো একটা কারণে তিনি নিজেকে গুটিয়ে রাখেন। হয়তো মন খুলে কথা বলবার লোক পান না বলেই এমন অবস্থা হয়েছে। আপনার লেখা আমার বড় ভালো লাগে। এত সহজ অথচ স্বাস্থ্যপূর্ণ বলিষ্ঠতা আর কারুর লেখায় দেখতে পাই না। ইন্দুবাবু ভ্রু তুলে কিছুক্ষণ সোমনাথকে দেখলেন, তারপর ব্যঙ্গের স্বরে বললেন, আমি 5 বছর বোম্বাইতে আছি, কিন্তু এ ধরনের কথা কারো মুখে শুনিনি। আপনি তাহলে বাংলা বই পড়েন? হ্যাঁ, অবশ্যই পড়ি। আমি আপনার সব বই পড়েছি। ভালো করেননি মশাই। বোম্বাইয়ের প্রডিউসাররা যদি জানতে পারেন যে আপনি বই পড়েন, তাহলে আপনাকে নিয়ে লোকে হাসি ঠাট্টা করবে। হ্যাঁ, না না, এই কি বলছেন? আপনি বুঝি এ রাজ্যে নতুন? হ্যাঁ, ওই আর কি। তাই জন্যই এসব কথায় অবাক হচ্ছেন। এই বাঁকা কথাগুলোর মধ্যে দিয়ে সোমনাথ ইন্দুবাবুর মানসিক অবস্থার পরিচয় পেল। তার মতো এরকম জ্ঞানী মানুষ এখানে এসে একদল অশিক্ষিতের মাঝখানে পড়েছেন। এতে তার যে কি অশেষ দুর্গতি হয়েছে তা সোমনাথ ভালোই বুঝতে পারছে। তার মনের তিক্ততা খানিকটা দূর করবার জন্য সোমনাথ আবার বলল, এটা সত্যি যে সিনেমা শিল্প এখনো সাহিত্যর কদর জানে না। ক্রমে হয়তো জানবে এক সময়, কিন্তু আমি আপনার গল্পে কাজ করতে পারবো এটা ভেবেই ভারী আনন্দ হচ্ছে। আনন্দটা বোধহয় বাজে খরচ করলেন। কেন? আমি তো শুনেছি আপনার গল্প নিয়েই এবারে ছবি হবে। হ্যাঁ ঠিকই শুনেছ, কিন্তু ব্যাপারটা অত সহজ সোজা নয়। মানে? আমার গল্প এরা কিনেছে বটে, কিন্তু কিনেই তাকে মেরামত করবার জন্য উঠে পড়ে লেগেছে। সুতরাং গল্পটা শেষ পর্যন্ত আমার গল্প থাকবে কিনা তা বলতে পারি না। বাবু সাহেব আপনাকে ডাকছেন। চলো যাচ্ছি। আসি সোমনাথবাবু, নমস্কার। নমস্কার, আশা করি শিগগিরই আবার দেখা হবে। রুস্তমজির চাকর এসে ইন্দুবাবুকে রুস্তমজির ঘরে ডেকে নিয়ে গেল। সোমনাথ একা বসে ভাবতে লাগলো, ইন্দুবাবুর লেখার ওপর কলম চালাতে পারে এমন প্রতিভাবান ব্যক্তি এখানে কে আছে? রুস্তমজি নিজে, নাকি চক্রধর রায়? না, সুযোগ যদি পাই তাহলে এমন ধৃষ্টতার প্রতিবাদ আমায় করতেই হবে। এরপর কয়েকটা দিন কেটে গেছে, ছবি শুরুর দিন এগিয়ে আসছে। সোমনাথ টের পেল গল্পটা নিয়ে ভেতরে ভেতরে একটা কিছু গন্ডগোল পাকিয়ে উঠেছে। একদিন দুপুরবেলা সে স্টুডিওতে এসে সোজা রুস্তমজির সঙ্গে দেখা করতে তার ঘরে ঢুকে পড়ল। দেখল সেখানে রুস্তমজি, চক্রধর রায় ও ইন্দুবাবু বসে আছেন। গল্পটা নিয়েই আলোচনা হচ্ছে এবং ঘরের আবহাওয়া বেশ উত্তপ্ত। খানিকটা অপ্রস্তুত হয়ে সোমনাথ তখনই ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। রুস্তমজি তাকে ফিরে ডাকলেন, সোমনাথ, কিছু বলবে? না না, আমি আপনার সাথে দেখা করতেই এসেছিলাম, কিন্তু বুঝতে পারিনি ঘরে সবাই আছেন। আমি পরে আসছি। আরে দাঁড়াও দাঁড়াও, ভালোই হয়েছে এসেছো। এদিকে এসো, বসো। আলোচনা
तुम्हारो सोना दरकार। আচ্ছা, বসছি। সোমনাথ একটু দূরে রাখা একটা চেয়ারে বসল। ইন্দুবাবু যে বেশ উত্তেজিত হয়ে উঠেছেন তা তার মুখ দেখলেই বোঝা যাচ্ছে। তবু তিনি সংযতভাবেই কথা বলছেন। নায়ক নায়িকার ডুয়েট গান বাস্তব জগতে অসম্ভব হলেও নাটকে যে তা মানানসই করে দেখানো যায় এ কথা আমি অস্বীকার করি না, কিন্তু আমার এ গল্প সে ধরনের নয়। আমার নায়ক নায়িকা দুজনেই গম্ভীর প্রকৃতির মানুষ, তাদের দিয়ে ডুয়েট গাওয়ানো অসম্ভব। মাফ করবেন, সে আমি পারবো না। ওই তো আপনাদের দোষ, সিনেমার কিছুই বোঝেন না অথচ তর্ক করেন। আপনি যে আমার চেয়ে সিনেমা বেশি বোঝেন চক্রধরবাবু, তার কোনো প্রমাণ আছে? কি বলতে চাইছেন আপনি ইন্দুবাবু? কটা গল্প লিখে নিজেকে সব বিষয়ে জ্ঞানী ভাবতে শুরু করে দিয়েছেন তো? অন্তত আপনার মতো না জেনে সব জানতা হবার ভান করি না আমি। আলোচনা ক্রমশ ঝগড়ায় পরিণত হবার উপক্রম হল। সোমনাথের সেখানে বসে বড় অস্বস্তি হতে লাগল। শেষে রুস্তমজি তর্কে বাধা দিয়ে বললেন, দেখুন ইন্দু বাবু, আপনি আপনার দিক থেকে যেটা বলছেন সেটা সত্যি হতে পারে, কিন্তু সিনেমা দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি দেখেছি ডুয়েট না থাকলে ছবি চলে না। ডুয়েট থাকলেও কিন্তু অনেক সময় ছবি চলে না দেখা গেছে। সে অন্য কারণে। ছবি তৈরি করবার সময় আমাদের দেখতে হয় পাবলিক কি চায়, আর আমাদের দেশের পাবলিকের বুদ্ধি তো একটা 10 বছরের ছেলের সমান। সেই হিসেব করেই আমাদের ছবি তৈরি করতে হয়। পাবলিকের বুদ্ধি 10 বছরের ছেলের সমান, এই বিশ্বাস যদি আমার থাকতো তাহলে আর কিছু না লিখে শিশু সাহিত্য লিখতাম। আর সেই ক্ষেত্রে আপনাদেরও উচিত ছেলে ভোলানো রূপকথা নিয়ে ছবি তৈরি করা। ওসব বাজে কথা ছাড়ুন, আপনি গল্পের মধ্যে ডুয়েট রাখবেন কিনা বলুন। অন্তত 2টো ডুয়েট আমার চাই। দেখুন রুস্তমজি, গল্প আপনি কিনেছেন, সুতরাং গল্পের চিত্রবস্তু এখন আপনার। আপনার পাঁঠা আপনি ইচ্ছে করলে ল্যাচের দিকে কাটতে পারেন, আবার ইচ্ছে হলে মুড়োর দিকেও কাটতে পারেন। সে নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু ও কাজ আমাকে দিয়ে হবে না। আমি চললাম। একরকম রাগ করেই ইন্দুবাবু চলে গেলেন। চক্রধর কিছুক্ষণ ধরে গল্প লেখকদের বুদ্ধিহীন একগুঁয়েমি সম্বন্ধে গজগজ করে শেষে বলল, নতুন আইডিয়া গ্রহণ করবার ক্ষমতাই এদের নেই। আমি মুন্সি বিসমিল্লাকে ডেকে পাঠাচ্ছি, সে হুঁশিয়ার লোক, যা বলবো তাই লিখে দেবে। তাই করতে হবে দেখছি। ইন্দু বাবু এমন অবুঝ লোক জানলে ওর গল্প আমি নিতাম না। যাই হোক, এখন হুটোপুটি করলে চলবে না, একটু ভেবে দেখি। বেশ, আপনি ভাবুন, আমি এখন চললাম। ঠিক আছে, তুমি এসো। সোমনাথ, তুমি তো সব শুনলে, কি মনে হলো? গল্পটা না শুনে আমি কিছুই বলতে পারবো না। বেশ তো, এই রইল গল্পের কপি। এটা আজ তুমি বাড়ি নিয়ে যাও, ভালো করে পড়ে কাল এসে তোমার মতামত আমায় বলবে। তুমি যখন ছবির নায়ক, তখন তোমার মতটাও জানা দরকার। বেশ, দিন, আমি আজই পড়ে ফেলবো পুরোটা। টাইপ করা চিত্রনাট্যের ফাইল রুস্তমজি তাকে দিলেন। ফাইল নিয়ে সোমনাথ বাড়ি চলে গেল। বাড়ি ফিরে সোমনাথ তাড়াতাড়ি রাতের খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরে গিয়ে ফাইলটা খুলল। চিত্রনাট্যটা ইংরেজিতে লেখা, কারণ এখানে বাংলা কেউ বোঝে না, সংলাপগুলো ইংরেজিতে। যথাসময়ে হিন্দিতে অনুবাদ করা হবে। ইংরেজিতে লেখা হলেও সোমনাথ পুরোটা পড়ে মুগ্ধ হয়ে গেল। এ একেবারে নতুন ধরনের গল্প। এক বেকার যুবক কি করে সংসারের সাথে যুদ্ধ করে শেষে জীবনে প্রতিষ্ঠা লাভ করল, সেটা নিয়েই কাহিনীটা। এর মধ্যে প্রেমের কথাও আছে, তবে তা নিতান্তই রেখে ঢেকে। কোথাও কোনো ছ্যাবলামি নেই, তবু পদে পদে ঘটনার ঘনঘটায় নাটকীয় রস জমে উঠেছে একেবারে। গল্প পড়ে সোমনাথ উত্তেজিত হয়ে উঠল। এই গল্প ওরা অদল বদল করতে চায়, ডুয়েট গান ঢুকিয়ে খেলো করে দিতে চায়। কখনো না, আমি কিছুতেই হতে দেব না। এজন্য যদি রুস্তমজির সঙ্গে আমার ঝগড়া হয়ে যায়, সেও ভালো।
পরদিন একটু সকাল সকাল সোমনাথ স্টুডিওর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সেখানে পৌঁছে দেখল রুস্তমজি তখনও আসেননি বটে, কিন্তু ইন্দুবাবু এসে বসে আছেন। তাকে দেখে ইন্দুবাবু বললেন, এই যে সোমনাথ বাবু, কাল তো আমাদের আলোচনায় আপনি ছিলেন, সবই শুনেছেন, দেখলেন তো এদের কথাবার্তার ছিরি। আজ আমি একটা হেস্তনেস্ত করব বলে একেবারে তৈরি হয়ে এসেছি। কিসের হেস্তনেস্ত? আমি কাল সারা রাত ভেবেছি জানেন, শেষে এই স্থির করেছি যে ওরা যদি আমার গল্প অদল বদল করতে চায় তাহলে আমি গল্প দেব না, টাকা নিয়ে এসেছি, গল্প ফেরত নিয়ে যাব। ইন্দুবাবু, আপনি একটু শান্ত হন, একটু অপেক্ষা করুন। রুস্তমজি এলে আগে আমি ওনার সঙ্গে দেখা করি, তারপর আপনি যা ইচ্ছা করবেন। কেন, আপনি কি করবেন? আমি আপনার গল্প পড়েছি, আমার খুব ভালো লেগেছে। রুস্তমজি আমার মতামত জানবার জন্য গল্পটা আমাকে পড়তে দিয়েছিলেন কাল। আমি আপ্রাণ চেষ্টা করব যাতে গল্প অদল বদল না হয়। আপনি চেষ্টা করতে চান করুন, কিন্তু ভস্যে ঘি ঢালা হবে। ওই বেটা চক্রধর রায় একেবারে চক্কর ধরে বসে আছে, কাছে গেলেই ছোবল মারবে। আচ্ছা, দেখা যাক না কি হয়। রুস্তমজির আসতে দেরি হচ্ছিল, তাই দুজনে বসে এ কথা সে কথা আলোচনা করতে লাগলেন। কথা প্রসঙ্গে ইন্দুবাবু নিজের সিনেমা জগতে আসার কাহিনী বললেন। কথায় বলে না, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তাঁতির এড়ে গরু কিনে। আমার হয়েছে সেই অবস্থা। বেশ ছিলাম সাহিত্য নিয়ে, হঠাৎ বোম্বাইয়ের এক নামজাদা ফিল্ম কোম্পানি ডেকে পাঠালো গল্প লেখার জন্য। নাটকের দিকে আমার বরাবরই ঝোঁক ছিল, তাই খুব মেতে উঠলাম। ভাবলাম এতদিনে একটা কাজের মতো কাজ পেয়েছি, এবারে সিনেমার শিল্পকে উন্নত করে তুলব, ভদ্রলোকের পাতে দেবার যোগ্য করে তুলব। সব ছেড়ে ছুড়ে বোম্বাই চলে এলাম। এখানে এসে দেখলাম যে কোম্পানি আমাকে এনেছিল তাদের অবস্থা তখন টলমল করছে। পরপর 4টে ছবি মার খেয়েছে, এবারেরটা মার খেলেই কোম্পানি লাটে উঠবে। সে কি, এ অবস্থার কথা আগে থেকে কিছুই বুঝতে পারেননি আপনি? না। তারপর? প্রযোজক মশাইয়ের অবস্থা তখন অত্যন্ত সঙ্গীন। যাই হোক, আমি তো গল্প লিখলাম, আমার গল্পটা পুরোপুরি প্রযোজকের পছন্দ না হলেও বারবার ঘা খেয়ে তখন তার সারা গায়ে দরকচা। ফলে আমার গল্পে তিনি কলম চালাতে সাহস করলেন না। হুবহু গল্পের মতো করেই ছবি তৈরি হলো, আর সে ছবি উতরে গেল শুধু নয়, রই রই করে চলতে লাগলো। কোম্পানিও আবার দাঁড়িয়ে গেল। বাহ, তাহলে সে কোম্পানির চাকরি আপনি ছাড়লেন কেন? ছেড়েছে কি আর সাধে? এখানেই তো গল্পের টুইস্ট। মানে ছবি রমরমিয়ে চলতে লাগলো, আর প্রযোজক মশাই পুরনো সব কিছু ভুলে গিয়ে মনে করতে শুরু করলেন এই সাফল্যের সমস্ত কৃতিত্ব তাঁরই। এতদিন যিনি কেঁচো হয়েছিলেন তার আর মাটিতে পা পড়ে না, আর সেই অহংকার থেকেই আমার দ্বিতীয় গল্পটা তিনি কেটে কুটে একেবারে শতছিন্ন করে দিলেন। সে কি, সে ছবি কেমন হলো? আগেরটার মতো নিশ্চয়ই নয়। সোমনাথবাবু, প্রযোজক লোকটি নির্বোধ নয়, তার বিষয় বুদ্ধি খুবই তীক্ষ্ণ। কিন্তু বিষয় বুদ্ধি আর সৃষ্টি প্রতিভা যদি এক জিনিস হতো তাহলে জগৎ শেঠ জয়দেবের চেয়ে বড় কবি হতে পারত। সে ছবি যখন বেরোলো তখন অতি দুর্বল গল্পের জন্য লোকে আমাকেই গালাগালি দিতে লাগলো, আর ছবি 7 দিনও চলল না কোথাও। আমি তখন রাগ করে চাকরি ছেড়ে দিলাম। তাহলে এখন কি করছেন আপনি? সেই চাকরি ছাড়ার পর থেকে ফ্রিল্যান্সিং করছি, ছবির বাজারে গল্প বিক্রি করি। কিন্তু তাতে অবস্থার বিশেষ পরিবর্তন হয়নি। যিনি গল্প কেনেন তিনি চান গল্পকে তার মনের মতো করে মেরামত করতে, আর যার রসবোধ যত কম তার মেরামত করবার বাতিক তত বেশি। অথচ ছবি খারাপ হলে তখন সব দোষ গল্প লেখকের। গত 5 বছরে আমার 7খানা গল্প নিয়ে ছবি হয়েছে, কিন্তু এই মেরামতির চক্করে পড়ে একখানাও পাতে দেবার মতো হয়নি। মেরামত করে সবাই আমার গল্পের দফারফা করে দিয়েছে একেবারে। এ তো ভালো সমস্যা। সমস্যাই তো, একেই বলে চোরা গরুর দায়ে কপিলের বন্ধন। বাজারে বদনাম হয়ে যাচ্ছে, আমার গল্প চলে না, তাই ঠিক করেছি আর কাউকে গল্প বদলাতে দেব না। চুক্তিপত্রে শর্ত থাকবে, কেউ আমার লেখার একটা কথাও বদলাতে পারবে না। এতে যদি আমার গল্প বিক্রি হয় ভালো, না হয়তো পাততারি গুটিয়ে দেশে ফিরে যাব। লাঞ্চের পর রুস্তমজি স্টুডিওতে এলেন। প্রবীণ ব্যবসায়ীদের মুখ দেখে তাদের মনের অবস্থা বড় একটা বোঝা যায় না, তাই রুস্তমজির মেজাজও যে বিশেষ কোনো কারণে ভেতরে ভেতরে খাপ্পা হয়ে আছে সেটা কেউ খেয়াল করল না। অবশ্য বিশেষ কারণটা কেউ না জানলেও কারণটা গুরুতর। এদিকে রুস্তমজি তাঁর অফিস ঘরে ঢোকার প্রায় সঙ্গে সঙ্গে সোমনাথ সেখানে গিয়ে হাজির হলো।
তারপর গল্পের ফাইলটা তার সামনে রেখে বলল, গল্প পড়লাম। তা কি মনে হলো? চমৎকার গল্প, কিন্তু রুসি বাবা এ গল্পের একটা কথাও অদল বদল করলে কিন্তু চলবে না। দুজনের কথাবার্তার মাঝে চক্রধর কখন যে ঘরে ঢুকেছে তারা কেউই খেয়াল করেনি। সোমনাথের কথার উত্তরে রুস্তমজি কিছু বলার আগেই সে বলে উঠল, আপনি তো ইন্দুবাবুর হয়ে কথা বলবেনই, আপনিও তো বাঙালি না? আপনাকে যখন প্রশ্ন করব তখন তার উত্তর দেবেন। স্পিক ওয়েন ইউ আর স্পোকেন টু। এখন আমি রুসি বাবার সঙ্গে কথা বলছি। আমি কি খারাপ বলেছি? হ্যাঁ, আসলে চক্রধর এমন কড়া জবাবের জন্য প্রস্তুত ছিল না। সোমনাথের ঝাঁঝালো কথায় সে ভ্যাবাচাকা খেয়ে গেছে। কিন্তু লোকটা এমনই নিরেট অসভ্য যে আপত্তিকর কোনো কথা যে তার মুখ দিয়ে বেরিয়েছে সেটুকু বুঝবার শক্তিও তার নেই। সে তো চুপ করে গেল, কিন্তু রাগ জিনিসটা বড় ছোঁয়াচে। রুস্তমজির মনে চেপে রাখা রাগটাও এবার প্রকাশ পেয়ে গেল। তিনি তিরিক্ষেভাবে বলে উঠলেন, সোমনাথ, তুমি অবুঝের মতো কথা বলছো। লেখক যা লিখবে সেটাই ছবি করতে হবে, তাহলে আর ছবি করবার কি দরকার? বই বাঁধা দপ্তরির কাজ করলেই তো হয়। উপমাটা ভালোই দিলেন। ছবির পরিচালকের কাজ কিন্তু দপ্তরি কাজের মতোই, গল্পটাকে সাজিয়ে গুছিয়ে দর্শকদের সামনে হাজির করা, তার বেশি কিচ্ছু নয়। এই যে মশাই শুনুন, আমরা কেউ মাছি মারা দপ্তরি নই, আমরা ছবি তৈরি করি। লেখক আমাদের মনের মতো গল্প লিখে দেয়, আর এটাই এখানকার রেওয়াজ। লেখকদের আমরা অত আশকারা দিই না। রুস্তমজি, ইনি যাদের কথা বলছেন তারা লেখক নয়, তারা মুহুরি। কিন্তু ইন্দুবাবু মুহুরি নন, তিনি একজন প্রতিভাবান লেখক। তার গল্প নষ্ট করার অধিকার আমাদের নেই। আলবাত আছে, আমি বলছি আলবাত আছে। আমি গল্প কিনেছি, আমার যেমন ইচ্ছে যেখানে ইচ্ছে ওদল বদল করব, এতে কারুর কিচ্ছু বলা নেই। তাহলে সব নষ্ট হয়ে যাবে, এ ছবি একদিনও চলবে না। আমি 30 বছর ধরে ছবি তৈরি করছি, ইয়ে যাবৎ 50টা ছবি তৈরি করেছি। আর তুমি কালকে ছেলে হয়ে আমাকে শিখাতে এসেছো কি করে ছবি তৈরি করতে হয়। আপনি 50টা ছবি করেছেন বটে, কিন্তু কটা ভালো ছবি করেছেন? ভালো ছবি মানে কি আমার 50টা ছবি ভালো? আর তুমি ভালো মন্দ বোঝার কে? হ্যাঁ, সিনেমার কি জানো তুমি? আমি অনেক কিছু জানি যা আপনারা জানেন না। আমি জানি যে আপনার ওই 50টা ছবির মধ্যে 5টাও ভালো করে ওতরায়নি। আর তার কারণ কি জানেন? আপনি লেখকদের ওপরে কলম চালান, খোদার ওপর খোদ্দারি করেন। ওই দাঁড়িয়ে আছে আরেকজন, চক্রধর বাবু, ওনার মতো অশিক্ষিত অপদার্থ লোকেদের পরামর্শেই আপনি প্রতিভাবান লেখকদের ওপরে কলম চালাতে সাহস করেন। কিন্তু আপনি খুব ভুল করছেন। বাস যথেষ্ট হয়েছে। একটা কথা কান খুলে ভালো করে শুনে নাও, আমার ছবিতে আমি যা ইচ্ছা তাই করব, যার পছন্দ হবে না সে কাজ করবে না। ঠিক, এই কথাটা আমিও বলতে যাচ্ছিলাম। আপনারা যদি এই গল্পে কোনো অদল বদল করেন তাহলে আমি এই ছবিতে কাজ করব না। কি এত বড় কথা? যাও, আমার ছবিতে তোমাকে কাজ করতে দেব না। এক্ষুনি বিদায় হও তুমি এখান থেকে। কোথাকার জল কোথায় গড়ালো। বাড়ি ফিরে মাথা ঠান্ডা হলে সোমনাথ ভেবে দেখল এতটা বাড়াবাড়ি না হলেই বোধহয় ভালো হতো। কিন্তু সে নিজের ব্যবহারের জন্য এতটুকু লজ্জিত বা অনুতপ্ত হল না। সত্যের জন্য ন্যায়ের পক্ষে সে লড়াই করেছে, এতে তার ক্ষতি হলে হোক। যদিও ক্ষতির সম্ভাবনা আর তেমন ছিল না, কারণ তার প্রথম ছবিতেই সে লক্ষ লক্ষ দর্শকের মন জয় করে নিয়েছিল। ফলে সে রুস্তমজির কাজ ছেড়ে দিয়েছে এ খবর পেলে যে কোনো প্রডিউসার তাকে লুফে নেবে। ঝগড়াঝাঁটি সে ভালোবাসে না, কিন্তু এমন হঠাৎ করেই পরের ঝগড়া তার ঘাড়ে এসে পড়ল। ইন্দুবাবুর সঙ্গে তার আর দেখা হয়নি। কে জানে, ভদ্রলোক হয়তো গল্প ফেরত নিয়ে নিয়েছেন। উফ, এই সময় পাণ্ডুরঙ্গকে বড় দরকার ছিল।
সে থাকলে ঠিক ভালো কিছু পরামর্শ দিত। শুধু তাই নয়, ওর কাছে মনের কথাটা খুলে বললে একটু হালকা হতে পারতাম। কিন্তু সে যে ঠিক কোথায় আছে এখন, তা খুঁজে বার করা এক দুঃসাধ্য কাজ। হয়তো আড্ডা দিতে বেরিয়েছে কিংবা কাজে গেছে, কে জানবে। সোমনাথের দিদি জামাইবাবু ইতিমধ্যে পুনে থেকে ফিরে এসেছে, কিন্তু সোমনাথ তাদের সাথে এ ব্যাপারে কোনো আলোচনা করল না। মিছিমিছি তাদের উদ্বিগ্ন করে লাভ নেই। এবারে একেবারে অন্য চাকরি জোগাড় করে তাদের সে জানাবে। পরদিন সকালে সোমনাথ ব্যাংক থেকে 1000 টাকা তুলে স্টুডিওতে গিয়ে উপস্থিত হল। গিয়ে দেখল রুস্তমজি আজ ঠিক সময়েই এসেছেন। সোমনাথ দরজা নক করে তাঁর ঘরে ঢুকল। ঢুকে সে খেয়াল করল এক হাত কপালের উপর রেখে মুখ নিচু করে রুস্তমজি টেবিলে বসে আছেন। তার সাড়া পেয়েও তিনি মুখ তুললেন না। সোমনাথ একটু অপেক্ষা করে গলা ঝাড়া দিয়ে বলল, আপনার টাকাটা নিয়ে এসেছি। রুস্তমজি মুখ তুললেন। সোমনাথ তাকে দেখে চমকে গেল। এ কি অবস্থা! এক রাতের মধ্যে লোকটার গালের মাংস ঝুলে গেছে, মুখের ফর্সা রং পাংশুটে বর্ণ ধারণ করেছে, ধূর্ত চোখ দুটিতে ধূর্ততার লেশ মাত্র আর নেই। সে দুটো এখন লাল টকটক করছে। একদিনের মধ্যে মানুষের চেহারার এমন পরিবর্তন হতে সোমনাথ আর কখনো দেখেনি। সে থতমত খেয়ে গেল। রুস্তমজি একেবারে মিয়ানো গলায় প্রশ্ন করলেন, কিসের টাকা? আপনি যে টাকা আগাম দিয়েছিলেন সেটা। রুস্তমজি কিছু না বলে কিছুক্ষণ সোমনাথের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, বসো সোমনাথ, তোমার সঙ্গে কথা আছে। না না, আগে वो दरजा बंद करके आओ। আচ্ছা, হ্যাঁ, এবার বলুন। রুস্তমজি কিছু সময় চুপ করে থেকে বললেন, कल सारा रात घूमोई नहीं सोमनाथ, सिर्फ মদ টেনেছে। সোমনাথ কি বলবে খুঁজে পেল না। একটা দুর্যোগ ঘনিয়ে এসেছে তাতে সন্দেহ নেই, কিন্তু সেটা কি? সে চুপ করে রুস্তমজির কথা বলার অপেক্ষা করতে লাগলো। কাল তুমি চলে যাবার পর ইন্দুবাবু এসেছিলেন। তিনি তার গল্প ফেরত চাইলেন। আমি বললাম, দেব না গল্প, আমি কিনেছি, এই গল্প এখন আমার। তখন তিনিও রাগারাগি করে চলে গেলেন। কিন্তু আমি আমি ডুবতে বসেছি সোমনাথ, আমি ডুবতে বসেছি। আমার মাথার উপর খাড়া ঝুলছে, আর এই সময় তোমরা সবাই আমাকে ছেড়ে পালাচ্ছ। অবশ্য তুমি তো সব কথা জানো না। তোমাকে দোষ দেওয়া অন্যায়, অন্যায়। সোমনাথ, তোমাকে আমি খুব স্নেহ করি, তাই যে কথা এখনো পর্যন্ত কাউকে বলিনি তা আজ তোমাকে বলছি। আমার স্ত্রী, পুত্র, পরিবার কিচ্ছু নেই। স্ত্রী অনেক দিন আগেই গত হয়েছেন। ছেলেটা ছিল, কিন্তু সে মদ খেয়ে আর বদখেয়ালি করে মারা পড়েছে। না 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 না, তাদের জন্য এখন আর আমার কোনো দুঃখ নেই। सच में कोई दुख नहीं, কিন্তু স্টুডিও আমার প্রাণ, আমার চোখের ধন,
ইয়ে যদি চলে যায়, আমি সোমনাথ, আমি একদিনও বাঁচব না। কি হয়েছে যদি একটু খুলে বলেন? তুমি কাল বলছিলে না যে আমি অনেক ছবি করেছি বটে, কিন্তু ভালো ছবি একটাও করিনি, বলছিলে না? আসলে একটু রাগ হয়ে গিয়েছিল কাল। না 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 না, তোমার কথাটা মিথ্যে নয়, মিথ্যে নয়। আমি ভালো ছবি করবার চেষ্টা করেছি, কিন্তু পারিনি বেটা। প্রথম দু একটা ছবি কিছু পয়সা দিয়েছিল, সেই পয়সাতেই এই স্টুডিও কিনেছিলাম। কিন্তু তারপর থেকে যত ছবি করেছি সব ওই দুকুরি সাথ, কোনো মতে খরচ উঠেছে, তার বেশি কিছু নয়। বুঝেছি। কিন্তু স্টুডিও চলে যাওয়ার কথা কি বলছিলেন আপনি? সে কথাতেই আসছি। এইভাবেই চলছিল আমার, কিন্তু গত 3টে ছবিতে ছবি তৈরির খরচাটুকু ওঠেনি বেটা। আর এখন এমন অবস্থা হয়েছে, আমার কাছে নতুন ছবি করবার পয়সা ভি নেই। সে কি বলছেন রুসি বাবা? আপনার স্টুডিও দেখে তো তেমন কিছু বোঝাই যাচ্ছে না। বাইরের চাকচিক্য বজায় রেখেছি সোমনাথ, কিন্তু ভিতরটা একেবারে ফোপরা হয়ে গিয়েছে। এমন অবস্থায় এসে ঠেকেছি যে স্টুডিও বাঁধা রেখে আমায় নতুন ছবি তৈরি করতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? আর এবার এই ছবি যদি না উতরায়, আমি ধনে প্রাণে গেলাম, ধনে প্রাণে গেলাম। বাইরে বুঝতে দি না, কিন্তু ভিতরে ভিতরে আমার অবস্থা পাগলের মতো হয়েছে। কি করে ভালো ছবি তৈরি করবো, কি করে মান ইজ্জত বাঁচাবো। 50টা ছবি করে আমি বুঝে গিয়েছি সত্যিকারের ভালো ছবি তৈরি করবার ক্ষমতা আমার নেই, আমার নেই। তবু ছবি তৈরি করতে আমি ভালোবাসি সোমনাথ, খুব ভালোবাসি। ছবি তৈরি করা আর বেঁচে থাকা আমার কাছে সমান। কিন্তু এখন দিন বদলেছে, সিনেমায় শিক্ষিত লোকজন আসছে, ভালো ভালো ছবি বানাচ্ছে, ফলে দর্শকদের রুচির উন্নতি হয়েছে। এখন আমার ছবি আর কেউ চায় না, কেউ চায় না। আপনি তাহলে আপনার ছবির ধরন বদলান, অন্যরকম ছবি বানান। सोमनाथ, আমি मूर्ख। ओ क्या बोलते हो तुम लोग? मूर्ख हो? हाँ, লেখা পড়া শিখিনি, তাই সত্যিকারের ভালো নাটক কাকে বলে আমি জানি না রে বেটা। 30 বছর আগে যখন এ কাজ আরম্ভ করেছিলাম, তখন এ জগতে সকলেই আমার মতো ছিল, সবাই বেড়ে ওস্তাদ। ওই যে কে বলে না পড়ে পণ্ডিত। আচ্ছা, আপনি আপনার সহযোগী হিসাবে তেমন কাউকে নেননি কেন এত বছরে? যে শিক্ষিত হবে, সিনেমাটা বুঝবে, আবার আপনার বিশ্বস্ত হবে। নিয়েছিলাম তো, এই কারণেই ওই চক্রধরকে নিয়েছিলাম। আশা করেছিলাম ও হয়তো ভালো ছবি দিতে পারবে, কিন্তু দুটো ছবি যা তৈরি করেছে তাতে বুঝতেই পেরেছি ও আসলে একটা উইন্ড ব্যাগ, একটা ধোঁয়া ভরা ফানুস। ওর দ্বারা কোনো ভালো ছবি হবে না। তাহলে এখন কি করবেন ভাবছেন? সচ कहूं, कल আমি স্টুডিও বন্ধক রেখে 2.5 লাখ টাকা নিয়েছি। এটাই আমার শেষ পুঁজি। এখন এই ছবি যদি ভালো না হয়, তাহলে
আমার স্টুডিও লাটে উঠবে। এবার তোমরাই বলে দাও, আমি কি করে ভালো ছবি তৈরি করব? বলো। ইন্দু বাবু ভালো গল্প লেখেন, তাই তার গল্প নিলাম। তুমি ভালো আর্টিস্ট, তাই তোমাকে নিয়েছি। আর কি করব বলো? টাকা খরচের কোনো ত্রুটি আমি করব না, কিন্তু ছবি ভালো হবে কি? সব শুনে সোমনাথ বুঝল রুস্তমজির মানসিক অবস্থা এখন কোথায় দাঁড়িয়ে আছে। তিনি কাল কেন এত অল্পেই ধৈর্য হারিয়েছিলেন তার কারণটাও সে এখন বুঝতে পারল। অনেকক্ষণ চুপ করে কিছু চিন্তা করল সোমনাথ। তারপর বলল, রসি বাবা, আমি একটা কথা বলবো, আপনি শুনবেন? হ্যাঁ বেটা, শুনবো। তোমার কথা শুনবো বলেই তো এতগুলো কথা তোমাকে বললাম। আমার উপর আপনি এই ছবি তৈরি করার ভারটা ছেড়ে দিন। হ্যাঁ, কে বলা? কে? তোমার উপর? হ্যাঁ, আমার উপর। আমি টেকনিক্যাল ব্যাপার কিছুই জানি না, কিন্তু সেজন্য আটকাবে না। যে গল্প আমরা পেয়েছি, আমার বিশ্বাস তা দিয়ে আমরা ভালো ছবি তৈরি করতে পারবো। এ কথা শুনে রুস্তমজি টেবিলের উপর ঝুঁকে পড়ে নিজের আরক্ত চোখ দুটো দিয়ে সোমনাথের মুখের উপর স্থির দৃষ্টি নিক্ষেপ করে বললেন, ছবি উতরাবে ইয়ে জামিন তুমি দিচ্ছ? না, ছবি ওত্রাবে এমন জামিন ভগবানও দিতে পারেন না, তবে ছবি যে ভালো হবে এ জামিন দিচ্ছি। রসি বাবা, আমি নাটক লিখতে জানি না বটে, কিন্তু ভালো নাটক দেখলে চিনতে পারি। এ নাটক যত্ন করে তৈরি করতে পারলে এমন জিনিস হবে যা আজ পর্যন্ত ভারতবর্ষে হয়নি। রুস্তমজি অনেকক্ষণ দুহাতে মুখ ঢেকে বসে রইলেন। তারপর চেয়ার থেকে উঠে এসে সোমনাথের কাঁধের উপর হাত রেখে বললেন, সোমনাথ বেটা, এ ছবি তুমি করো, করো। তোমার সিতারা এখন বুলন্দ, হ্যাঁ একদম বুলন্দ। হয়তো লেগে যেতেও পারে, এমনিতেও সিনেমা মানেই জুয়া খেলা, লাগলে তুক না লাগলে থাক। তাই এবারে যা হবার হোক। আর ভাবতে পারছি না। আমার ভাবনার ভার আমি তোমায় দিলাম। বেশ, আপনার সব ভার আমি নিতে পারি, কিন্তু চক্রধর, ওটাকে আজই দূর করে দিচ্ছে। তোমার যাকে পছন্দ তুমি নাও, গল্প যেমন ইচ্ছে রাখো, কেউ তোমার কাজে কোন রকম হস্তক্ষেপ করবে না। আমার শুধু বেটা একটা ভালো ছবি চাই। সোমনাথ এবার ধীরে ধীরে বসে পড়ল। এতক্ষণ মনে মনে সে বেশ কনফিডেন্স পাচ্ছিল, কিন্তু দায়িত্ব ঘাড়ে নেবার পর হঠাৎই তার নিজেকে বড় অসহায় মনে হলো। বিরাট পর্বত প্রমাণ কাজ সে নিজের হাতে তুলে নিল, অথচ এই কাজে তার বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। এমনকি একজন নির্ভরযোগ্য সহকারী পর্যন্ত নেই। সিনেমা জগতের কাউকে সে চেনে না। শেষে ভরাডুবি হবে না তো? ভয়ে তার বুক কেঁপে উঠল। রুস্তমজি সোমনাথকে চুপচাপ বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, কি ভাবছো? আরে কি ভাবছো? তোমার বর্তমান কন্ট্রাক্ট আর থাকবে না, নতুন কন্ট্রাক্ট হবে। তুমি যা চাও, যা চাও তাই দিব। না, আমি এর চেয়ে বেশি আর চাই না। যা দিচ্ছেন সেটাই যথেষ্ট। না 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 না, সেটা বললে হবে না। নতুন কন্ট্রাক্টে তুমি এখন যা পাচ্ছ তাই পাবে, উপরন্তু ছবি থেকে যদি লাভ হয়, লাভের অর্ধেক তোমার। হ্যাঁ, কেমন, রাজি? রসি বাবা, এই মুহূর্তে নিজের কথা আমি ভাবছি না। আপনি আমাকে যা ইচ্ছে দেবেন, আমার কোনো দাবি নেই।
আমি শুধু ভাবছি দরজায় টোকা দেবার শব্দে সোমনাথের কথায় বাধা পড়ল। রুস্তমজি গিয়ে দরজা খুলে দিলেন। তারপর কিছু বোঝার আগেই হন্তদন্ত হয়ে পাণ্ডুরং সে ঘরে ঢুকে পড়ল। হুজুর, গোস্তাকি মাফ করবেন। ফাউন্টেন পেনের সঙ্গে ঝগড়া করে চাকরি ছেড়ে দিয়ে এসেছি। চন্দনা দেবীর হাড়ি হাটের মাঝখানে ভেঙে এসেছি। এইবার আপনি আমার একটা ব্যবস্থা করুন। আমি আর কুচ্ছু করতে পারবো না পাণ্ডুরং। ওই যে ওখানে যিনি বসে আছেন উনি তোমাকে একটা চাকরি দিতে পারেন বটে। সোমনাথ চেয়ার ছেড়ে ছুটে এসে পাণ্ডুরংকে জড়িয়ে ধরল। পাণ্ডু, তুমি এসেছো, আমি বাঁচলাম। হ্যাঁ, আরে তুমি? ব্যাপারটা কি হলো শুনি? এই বলো বলো দোস্ত, সব খুলে বলো। সোমনাথ পাণ্ডুরংকে সব কথা খুলে বলল। তারপর তাকে নিজের সহকারী হিসেবে কাজ করার অনুরোধ জানালো। পাণ্ডুরংও খুশি মনে সে প্রস্তাবে রাজি হল। সেদিন দুপুরে নতুন চুক্তিপত্রে সোমনাথকে সই করাতে এসে দিগম্বর শম্ভুলিঙ্গ বললেন, আপনার মশাই কপাল বটে, এবেলা ওবেলা উন্নতি। আর আমি এখানে 11 বছর ধরে যাজ্ঞা সবই ভাগ্য। এখানে সইটা করে দেন। সব তোড়জোড় করে ছবি শুরু করতে করতে বর্ষা এসে গেল। বোম্বাইতে বর্ষা একেবারে 4 মাস ধরে চলে। জ্যৈষ্ঠের শেষ দিকে হঠাৎ একদিন মেঘগুলো পশ্চিমের সমুদ্র থেকে আরব্য উপন্যাসের জিনের মতো উঠে আসে এবং কদিন ঘোরাফেরা করে বৃষ্টির কিছু নমুনা দিয়ে পালিয়ে যায়। এর দিন 10 পর থেকে আবার তারা দলে দলে আসতে শুরু করে এবং সেই যে আসর জমিয়ে এ শহরের চারিদিক ঘিরে বসে, তাতে 3 মাস ধরে আর সূর্যের মুখ দেখবার উপায় থাকে না। শহরের মানুষকে এমনিতেই তখন মাঝে মাঝে জলচর প্রাণী বলে ভুল হয়। তার উপর যদি আবার কখনো সাইক্লোন আসে, তাহলে তো আর কথাই নেই। মেঘের সঙ্গে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয় হাওয়ার পাগলামি। কিন্তু আবহাওয়া যেমনই হোক না কেন, মানুষের খিদে বড় সাংঘাতিক জিনিস, ফলে কাজকর্ম বন্ধ রাখলে চলে না। সোমনাথের কাজও বেশ ভালোই চলছিল। তার এ কাজে সবে হাতে খড়ি হয়েছে, তাই সে আটঘাট বেঁধেই কাজে নেমেছে। আর পাণ্ডুরং হয়ে উঠেছে তার ডান হাত। তার সাথে পরামর্শ না করে সোমনাথ কোনো কাজই করে না। তাছাড়া ইন্দুবাবুও প্রায়ই সেটে এসে বসে থাকতেন এবং বিভিন্ন রকম প্রয়োজনীয় উপদেশ দিয়ে সোমনাথকে সাহায্য করতেন। রুস্তমজিও কদাচিৎ এসে বসতেন এবং নীরবে তাদের কার্যকলাপ লক্ষ্য করতেন। পাণ্ডুরং, রুসি বাবার সঙ্গে কাজ করতে নেমে একটা ব্যাপার খেয়াল করেছি। কি বলো তো? রুসি বাবার একটা মহৎ গুণ আছে। একবার যার হাতে কাজের দায়িত্ব দেন, তার কাজে আর হস্তক্ষেপ করেন না। তুমি খেয়াল করেছো, উনি প্রায়ই এসে বসে থাকেন, কিন্তু একটা কথাও বলেন না। এটা তুমি ঠিক বলেছ। রুস্তমজি বরাবরই এমন, যাকে বিশ্বাস করেন পুরোপুরি করেন। সেই জন্যই তো চক্রধরের মতো লোকেরা এদের ফায়দা তোলে। পাণ্ডুরং, আমি মনে মনে একটা প্রতিজ্ঞা করেছি। প্রতিজ্ঞা? কি প্রতিজ্ঞা? ছবির খরচ আমি কিছুতেই 1.5 লাখ টাকার ওপরে উঠতে দেব না। রুস্তমজি যদিও 2.5 লাখ টাকা অবধি খরচ করতে রাজি আছেন, কিন্তু অত টাকা আসলে লাগবে না। আমি পিলে সাহেবের ওখানে কাজ করতে গিয়েও খেয়াল করেছি, ছবি তৈরির সময় অনেক অনাবশ্যক খরচা হয়। অনেক টাকা ন দেব্যায় ন ধর্মায় হয়ে যায়, কিন্তু আমার ছবির ক্ষেত্রে সেটা আমি হতে দেব না, কিছুতেই না। এটা নিয়ে এত ভেবো না। ছবি তৈরি করতে গেলে ওরকম এদিক ওদিক খরচা একটু হয়েই থাকে। না না, ভাবতে আমাকে হবেই, কারণ ছবি ভালো হলেই যে সেটা চলবে এমন তো কোনো কথা নেই, তাই না? তাই খরচ কম হলে লোকসান হওয়ারও সম্ভাবনা অনেক কমে যায়। লাভ যদি নাও হয়, অন্তত ছবি বানানোর খরচাটা যাতে উঠে আসে, সেটা আমাকে দেখতে হবে। রুস্তমজিকে যে কোনোভাবেই হোক আমি ভরাডুবির হাত থেকে বাঁচাতে চাই। এটা তো আমি ভেবে দেখিনি কোনোদিন। ঠিক আছে, এ ব্যাপারে তুমি আমার সব রকম সহযোগিতা পাবে। অত্যন্ত সতর্কভাবে শঙ্কিত মনে সোমনাথ কাজ করে চলল।
মাঝে মাঝে শুধু ভগবানের কাছে মনে মনে প্রার্থনা জানাতো, হে ভগবান, আমি অতি অধম, কিন্তু এত বড় সুযোগটা যখন দিয়েছ তখন মাথায় পা দিয়ে ডুবিয়ে দিও না ঠাকুর। এদিকে সোমনাথের পারিবারিক পরিস্থিতিও কিছুটা বদলে গেল। আষাঢ় মাসের শেষ দিকে জামাইবাবু পুনায় বদলি হলেন। সেই ঘোর বর্ষা মাথায় করে তিনি দিদিকে নিয়ে সেখানে চলে গেলেন। কিন্তু বাড়িটা ছাড়া হলো না, কারণ শীঘ্রই তাঁদের আবার ফিরে আসবার সম্ভাবনা আছে। তাছাড়া সোমনাথেরও তো একটা মাথা গোঁজার ঠাঁই চাই। সোমনাথ সেই খালি বাড়িতে একা পড়ে রইল। মাঝে মধ্যে পাণ্ডুরং এসে তার সঙ্গে রাত্রে থাকা শুরু করল। দুই বন্ধু একসাথে খাওয়া দাওয়া করে অনেক রাত পর্যন্ত ছবির কথা আলোচনা করতে করতে ঘুমিয়ে পড়ে। তারপর সকালে আবার একসাথেই কাজে বের হয়। রুস্তমজি এর মধ্যে সোমনাথকে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনিয়ে দিয়েছিলেন। পুরনো হলেও গাড়িটা দিব্যি চলে। এই ভর বর্ষার মরশুমে গাড়িটা বেশ কাজে লাগছে। এর মধ্যে সোমনাথের জীবনে নতুন এক উপসর্গ এসে জুটল। তার প্রথম ছবি রিলিজের পর চারদিক থেকে নিয়মিত তার কাছে চিঠিপত্র আসা শুরু হলো। সেসব চিঠির মধ্যে দু চারটে চেনা মানুষজনের কাছ থেকে হলেও বেশিরভাগ চিঠি আসতো অচেনা মানুষদের কাছ থেকে। এইসব অপ্রত্যাশিত চিঠিপত্রের আশা অত্যন্ত বেড়ে যাওয়াতে সোমনাথ প্রথমে কিছুটা ভয়ই পেয়ে গিয়েছিল। শেষে পাণ্ডুরঙের উপদেশ পেয়ে সে ধাতস্থ হল। বুঝলে দোস্ত, সিনেমায় সিদ্ধি লাভের এক অনিবার্য পরিণাম। চিঠির পর চিঠি আসতে থাকবে, সাথে হরেক রকম অনুরোধ উপরোধ। কিন্তু নিজের মানসিক শান্তি যদি বজায় রাখতে চাও তো একটা চিঠিরও উত্তর দিও না। ঠিক বলছো, উত্তর দেওয়ার প্রয়োজন নেই। না না, একেবারেই প্রয়োজন নেই। উফ, বাঁচালে ভাই। চিঠি লেখার অভ্যেস আমার কোনো কালেই নেই, ফলে এত চিঠির উত্তর দিতে গেলে আমি পাগল হয়ে যাব। পাণ্ডুরঙের উপদেশ মেনে চিঠির সমস্যা থেকে মুক্তি ঘটলেও একটা চিঠি পড়ে সোমনাথ কেমন আনমনা হয়ে গেল। তার এক স্কুল শিক্ষক বন্ধু ভালোবেসে তাকে এই চিঠিটি লিখেছেন। চিঠিটা অংশত এইরূপ: তোমার ছবি দেখলাম, ছবিটা চমৎকার হয়েছে। কলকাতার লোক হুমড়ি খেয়ে ছবি দেখছে। চন্দনা দেবীর ছবি যদিও সবসময় জনপ্রিয় হয়, কিন্তু তুমি তো জানো হিন্দি ছবি বাঙালিরা বড় একটা দেখে না। তবে এবার বাঙালিরাও এ ছবি দেখছে। তার একমাত্র কারণ বোধহয় এই যে তুমি বাঙালি এবং তোমার অভিনয় ভারী ভালো হয়েছে। আমি ছবিখানা এই নিয়ে বারতিনেক দেখলাম। ও হ্যাঁ, আরেকটা খবর দিই, যে 3 দিন আমি তোমার ছবি দেখতে হলে গিয়েছিলাম, রত্নাকে হলে দেখলাম। সেও ছবি দেখতে গিয়েছিল। রত্না তো সিনেমা পছন্দ করে না জানতাম। ব্যাপারটা কি বলতো? শুনলাম কিছুদিন আগে সে বোম্বাইও গিয়েছিল। চিঠিটা বারবার পড়েছে সোমনাথ। তার মনে অনেকগুলো প্রশ্ন জাগিয়ে তুলেছে এই চিঠি। সে ভাবতে বসল। বন্ধুসুলভ চটুলতা বাদ দিলে চিঠির মর্ম এই দাঁড়ায় যে রত্না 3 বার আমার ছবি দেখতে গিয়েছিল। অবশ্য 3 বারের বেশিও হতে পারে, সেটা আমার বন্ধুবরের জানার কথা নয়। কিন্তু প্রশ্ন এই যে কেন গিয়েছিল? খুব বেশি ভালো না লাগলে একই ছবি 3 বার কেউ দেখে না। রত্না এমনিতেই সিনেমার প্রতি বিরূপ। তার উপর সম্প্রতি বম্বেতে ওর থাকাকালীন যে ঘটনা ঘটে গেছিল, তার ফলে যে সে হঠাৎ করে সিনেমা অনুরাগী হয়ে পড়বে এ কথা মনে করাও সম্ভব নয়। আমার প্রতি তো তার মনও সদয় নয়। তাহলে যে ছবিতে আমি নায়কের ভূমিকায় আছি সেই ছবি বারবার দেখার অর্থ কি? ছবিতে এমন কি আকর্ষণ আছে যে রত্না বারবার সে ছবি না দেখে থাকতে পারছে না? অনেক ভেবে চিনতে সোমনাথ একটা বড় করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার মনে হলো অন্যের মন বোঝার চেষ্টা করা আর অন্ধকারে হাতড়ে বেড়ানো একই ব্যাপার। উপরন্তু মেয়েদের মন চিরদিনই গভীর রহস্যে ঢাকা। তার মনের মধ্যে একটা অস্বস্তি, একটা দ্বন্দ্ব চলতে লাগলো। শেষ পর্যন্ত সে এই সিদ্ধান্তে উপনীত হলো যে রত্নার বারবার ছবি দেখতে যাওয়ার কার্যকারণ সম্বন্ধ আবিষ্কার করা তার কম্য নয়। সোমনাথের শুটিংয়ের কাজ পুরো দমে চলতে লাগলো।
একদিন তুমুল বৃষ্টির মধ্যে সন্ধেবেলা স্টুডিও থেকে ফিরে সোমনাথ দেখল রত্না বসে আছে বাড়ির বাইরে। তার সারা শরীর ভিজে চুপচুপে। সোমনাথের কাছ থেকে রত্না জানতে পারল তার দাদা বৌদি পুনেতে বদলি হয়ে চলে গেছে, বাড়িতে আর কেউ নেই। রত্না সেই রাতটা ওখানেই থেকে যেতে রাজি হলো। রাতে খিচুড়ি রান্না করল সে। মাঝরাতে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে কারেন্ট চলে গেল। রত্না ভয় পেয়ে সোমনাথের ঘরে এলো। তারপর আজ শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছায়াপথিক পর্ব ৪। নাট্যরূপ সুজাতা ভট্টাচার্য, পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও, ভাষ্য সৌমিক মৈত্র, সোমনাথ গৌরব গুহ মজুমদার গোগো, পাণ্ডুরং ভিকি দাস, রুস্তমজি রূপন দাশগুপ্ত, দিগম্বর শম্ভুলিঙ্গম, নিরুপম নাথ, ইন্দু রাজবীর ঘোষ এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।